একদমই তোরা দেখাইতেছে তোর আজকে আমি ইউটিউবে ছেড়ে দেবো বলে মনে ওই একটা র্যাকেট পরে আছে নাক দিয়া কি বলতেছে নাক দিয়া কি বেরিয়ে যাচ্ছে ভিডিও তো যাবো কাজে গালাগালি করতেছে ওই আমার প্যান্ডে বুঝতেছে সিঙ্গেল খাচ্ছ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরও একবার আপনাদের সবাইকে আমাদের চ্যানেল ঢাকাইয়া বাইকারে স্বাগতম। আজকে নভেম্বর মাসের 18 তারিখ সোমবার এবং ঘড়িতে সময় হলো দুপুর 1টা। তাহলে চলেন আল্লাহর নাম নিয়ে ভিডিওটা শুরু করি। তো আজকে আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার বাংলাদেশ মাঠ থেকে ওরফে পাকিস্তান মাঠ থেকে। আমি প্রথম যাত্রীটি আজকে পাই পাঠাও অ্যাপসের মাধ্যমে। যাত্রী আছে পাকিস্তান মাঠ মাজারের সামনে এবং যাবে হলো ওয়ারি সেইলরের সামনে। তো এই যাত্রীর নাম দেখে আমি কনফিউজ হয়ে গেছিলাম, এটা ছেলে না মেয়ে। আমি তো মেয়ে যাত্রী তেমন একটা উঠাই না। তো তারপর চলেন আগে যাত্রীটাকে পিক করি। হেলমেট না পরলে হবে বসে। তো লোকেশনে যাওয়ার পর দেখি এটা একটা মেয়ে যাত্রী। তো এখন যেহেতু মুখোমুখি হয়ে গেছি, না নিয়ে যাওয়া ছাড়া তো উপায় নেই, তো নিয়ে নিলাম, আর কি করব। তো যাই হোক, এই ট্রিপের দূরত্ব ছিল 2 কিলোমিটার, ভাড়া আসছিল 82 টাকা এবং পাঠাও কমিশন যায় 12 টাকা এবং এই যাত্রীর ডিসকাউন্ট ছিল 12 টাকা আর এই যাত্রী আমাকে পে করে 70 টাকা। তো চলেন এই যাত্রীকে এখন নামাইয়া দিই। আপনার ভাড়া এসে 70 টাকা 70 পয়সা, তো রিটার্ন পাবেন 30 টাকা। আচ্ছা বউ, বেস্ট অফ লাক, দেখেন চ্যানেলে রাইট। তো এই যাত্রী নামানোর পর পরের রিকোয়েস্ট আমি ধরি ইন ড্রাইভ অ্যাপে। যাত্রী ছিল ঢোলাইখাল টং মার্কেট অগ্রণী ব্যাংকের সামনে এবং যাবে হলো রাজারবাগ পুলিশ লাইন। কিন্তু যাওয়ার পর হয় ভাই আরেক ঘটনা, যে ভাইয়া রিকোয়েস্ট দিছে ওই ভাইয়া আসলে যাবে না, উনি আরেক লোককে পাঠাবে আমার সাথে এবং ওনার সাথে আমার ভাড়া চুক্তি হয় 88 টাকা, উনি আমাকে 100 টাকা দিয়ে দেয়। হ্যাঁ, ভিডিওটা দেখেন, সামনে বুঝতে পারবেন। ভাইয়া এটা তো আমি সঠিক বলতে পারবো না। রাজারবাগ পুলিশ লাইনটা যেমন ভাড়া আসছিল কত, ভাড়া দিয়েছিলেন কত? 88 টাকা। আপনি 100 টাকা আপনি করে হাসপাতালের সামনে দিয়ে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ওকে ওকে। তো ভাই আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? উনি প্রথমে আমাকে 88 টাকার ভাড়া 100 টাকা দেয়, পরে আরো 50 টাকা দেয়, কারণ ওনার লোকেশনটা চেঞ্জ হয়ে রাজারবাগ পুলিশ লাইন থেকে 8 দিন হসপিটাল মগবাজার হয়ে গেছিল। আর এর কারণ হলো আমার যে পিছনে যাত্রীটা আছে উনি যাচ্ছে একজনকে রক্ত দিতে, আল্লাহ যেন ওই রোগীটাকে সুস্থ করে দেয় আর এই ভাইয়ের দানটাও কবুল করে নেয়, আমিন। তো চলেন এই ভাইয়াটাকে তাড়াতাড়ি 8 দিন হাসপাতালের সামনে নামাইয়া দিই। রক্তের গ্রুপ কি আপনার? বি পজিটিভ। বি পজিটিভ রক্ত তো আল্লাহর রহমতে সবসময় পাওয়া যায়। আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে, রোগী সুস্থ হয়ে যাক, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তো ওই ভাইয়াটা আমাকে আগেই ভাড়া দিয়ে দিয়েছিল আর আমি পরে জানতে পারি যে এই ভাইয়াটা রক্ত দিতে যাচ্ছে। আমি যদি আগে জানতাম তাহলে হয়তো এক্সট্রা ভাড়াটা নিতাম না, 100 টাকাই রাখতাম। জীবনে ভাই টাকার অনেক দরকার আছে, কিন্তু টাকা পয়সাই সব না ভাই। মাঝে মাঝে কিছু ভালো কাজ করতে হয় যাতে ওই পারে গিয়া কিছু একটা আল্লাহর কাছে পাওয়া যায়। তো যাই হোক, এই যাত্রীরা নামানোর পর প্রায় আধা ঘন্টা আমি বসেছিলাম। তারপর ইনড্রাইভে একটা ট্রিপ ধরি। চাকরি আছে মগবাজার ওয়্যারলেস এবং যাবে হলো সিপাহীবাগ। তো চলেন এই ভাইয়াকে পিক করি। ভাইয়া লোকেশন দেখা যাচ্ছে না ভিতরে, লোকেশন দেখা যাচ্ছে না ভিতরে, একদম ভার্সন 3। তো এই ভাইয়ার গন্তব্য ছিল গোরান সিপাহীবাগ বাজার এবং দূরত্ব ছিল প্রায় 5 কিলোমিটার এবং ভাড়া ঠিক হয় 88 টাকা। তো এই ভাইয়ারে যখন নিয়ে যাচ্ছিলাম তখন কথায় কথা জানতে পারলাম উনি আসলে মার্কেট প্লেস থেকে একটা বাইক দেখছে এবং ওটাই দেখতে যাচ্ছে। ভাই ইদানিং সেকেন্ড হ্যান্ড বাইক কেনা যে কি টাফ, কত কিছু যে চেক করে নিতে হয়, তারপরও যে কি ঝামেলা, তারপরও কোনো না কোনো সমস্যা হয়েই যায় ভাই বাইকে। আগে মানুষ সেকেন্ড হ্যান্ড শোরুম থেকেই বাইক নিত, কিন্তু ভাই বর্তমানে সেকেন্ড হ্যান্ড শোরুমগুলা যে পরিমাণে প্রতারণা শুরু করছে, এই জন্য মানুষ এখন মার্কেট প্লেসের দিকেই বেশি যুক্ত আছে। কিন্তু এদিকেও মনে হয় না তেমন একটা শান্তি আছে, কারণ মার্কেট প্লেসে অধিকাংশ পোস্টই ওই সব সেকেন্ড হ্যান্ড শোরুমের দোকানেরই। তো যাই হোক, চলেন এই ভাইয়াকে তার গন্তব্যে পৌঁছায় দিই। কত বিট করছিলাম? সম্ভবত 88 টাকা। 10 টাকা রাখতে হবে, 12 টাকা রাখতে হবে। তো
এই ভাইরে নামানোর পর আমি ওখানের পোলাপানদের সাথে একটু দুষ্টামি করতেছিলাম, তার মধ্যেই আমার পাঠাওটা বাইজা ওঠে এবং একটা যাত্রী পাওয়া যায় যাবে হলো ধানমন্ডি আবাসিকে এই জায়গা থেকেই। তো চলেন আগে ওই ভাইয়াকে রিসিভ করি, তারপর বাকি কথা বলতেছি। ভাইয়া ধানমন্ডি আবাসিক যাবে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, প্র্যাকটিস করেন নাকি ওখানে কোচ? তো এই ভাইয়াকে যখন আমি নিয়ে যাচ্ছিলাম তখন আমি ম্যাপে খেয়াল করলাম অনেক জায়গায় রোড ব্লক হয়ে আছে, বিশেষ করে মহাখালীর দিকে আর মিরপুরের দিকে। তো তখনই আমি বুঝতে পারিনি যে কি কারণে রোডগুলো ব্লক হয়ে যেতেছিল এবং ওটার ইফেক্ট আমাদের এখানে রোডগুলোতেও আসতেছিল, রোডগুলো পুরো জাম হয়ে যেতেছিল। তো আমি ভাবছিলাম বাংলা মোটর দিয়া গ্রিন রোড দিয়া ধানমন্ডি ঢুকে যাবো এই ভাইয়ারে নিয়ে, কিন্তু ওইখানে যে জ্যাম দেখছি তারপর গাড়ি ঘুরে অন্য রোড দেওয়া গেলাম। তো গোরান থেকে এই ভাইয়ার গন্তব্যের দূরত্ব ছিল 10 কিলোমিটার, কিন্তু আমাদের প্রায় 14 কিলোমিটার রাইড করা লাগছে এই ট্রিপটা শেষ করতে। আর এই ভাইয়ারে নামানোর পর ফেসবুকে ঢুকে আমি জানতে পারি তিতুমির কলেজের ছাত্র নাকি আজকে কি গ্যাঞ্জাম করছে। তো যাই হোক, চলেন আগে এই ভাইয়ারে ড্রপ করি, তারপর দেখতেছি কি করা যায়। তাও আমাদের লেট হয়ে গেছে আপনার টাইমে। আমি সরি যে আপনার গাড়ির রাস্তা হচ্ছে, কোনো সমস্যা নেই, তোমার চলে। আচ্ছা ঠিক আছে, ভাইয়ার আসছে 130 টাকা। আচ্ছা ভাইয়া পাবেন 70 77 টাকা, 30 টাকা, তো 70 টাকা পাবেন। ভাইয়াদের খেলা কি কোনো টিভি টিভিতে দেখায়? আচ্ছা ঠিক আছে, আপনার নাম বলুন। ঠিক আছে, আমার চ্যানেলের নাম হলো ঢাকা জায়গা। এই ভাইয়ার ভাড়া আসছিল 188 টাকা এবং উনার একটা বড় সড়ো ডিসকাউন্ট ছিল 65 টাকার এবং পাঠাও কমিশন যায় 27 টাকা। তো ভাইটারে নামানোর পর আমি যখন ম্যাপ খেয়াল করলাম তখন দেখলাম জ্যাম শুধু বাড়তেই আছে এবং রোডগুলো এখনো বন্ধ আছে। তো আমি ডিসিশন নিলাম যে এখন আমি বাসার দিকে একটা ট্রিপ নিয়ে বাসায় চলে যাব। এখন ঘড়িতে সময় ছিল 3টা 45, প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর ইন ড্রাইভে আমি একটা রিকোয়েস্ট দেখতে পাই। যাত্রী ছিল শুক্রাবাদ এবং যাদেবে হলো সায়দাবাদ বাস টার্মিনাল, ভাড়া ঠিক হয় 166 টাকা। তো চলেন আজকের শেষ যাত্রীটাকে পিক করি। সায়দাবাদ যাবেন ভাইয়া? সায়দাবাদ আল্লাহ জানে রোডের কি অবস্থা, ছাত্ররা তো আবার ঘেঞ্জাম করতেছে, রোড ম্যাক্সিমাম জায়গায় বন্ধ। চলেন বিসমিল্লাহ। জি সমস্যা নেই। তো মহাখালী আর মিরপুরের দিকে রোড বন্ধ হওয়ার কারণে ওইদিকে যত গাড়ি আসছিল সব থাইমা ছিল, আর এই কারণে ধানমন্ডি থেকে গুলিস্তান সায়দাবাদের দিকের রোডগুলা একদম ফাঁকা পড়ে ছিল। এটাকেই বলে ভাই কারো পৌষ মাস কারো সর্বনাশ। শঙ্কর বাস স্টপ থেকে এই সায়দাবাদ টার্মিনালের দূরত্ব ছিল প্রায় 10 কিলোমিটার, আর আমরা প্রায় 30 মিনিটের মধ্যেই আইসা পড়ি। তারপরেও আবার গুলিস্তানের জাতীয় জ্যামের মধ্যেই 15 মিনিট বসা ছিলাম। তো ওই 15 মিনিট বাদ দিলে আমরা মাত্র 15 মিনিটেই ছিলাম 10 কিলোমিটার। তো যাই হোক, চলেন আগে এই যাত্রীরা নামাই, তারপর বাসার দিকে একটা দৌড় মারি। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো হবে। ইউটিউবে আমরাও ভিডিও করি, কিন্তু আমরা কই গেতাছি না গেতাছি এটার ভিডিও করি। তো এই ভাইয়ারে নামানোর পর সব অ্যাপস ট্যাপস বন্ধ কইরা আমি সোজা বাসার দিকে রওনা দিই, ডাইনে বামেও তাকাই না। তো চলেন বাসায় যেতে যেতে ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা কমপ্লিট করি, সেটা হলো হিসাব কিতাব। তো আজকে আমি দুপুর 1টা থেকে 4:30 পর্যন্ত 4.5 ঘন্টা রাইড শেয়ার করছি এবং এর মধ্যে আমি পাঠাও অ্যাপসের মাধ্যমে 2টা ট্রিপে ইনকাম করছি 230 টাকা, আর ইনড্রাইভ অ্যাপসের মাধ্যমে 3টা ট্রিপে আমি ইনকাম করি 400 টাকা। যদিও এখানে 342 টাকা দেখাচ্ছে, কারণ হলো ওই যে একটা 88 টাকার যাত্রী আমাকে 150 টাকা ভাড়া দেয়। তো আজকে আমি টোটাল 3.5 ঘন্টায় ইনকাম করলাম 630 টাকা এবং এর জন্য আমার বাইক রাইড করা লাগছে প্রায় 37 কিলোমিটার। তো তেল বাবদ খরচ যদি 130 টাকা বাদ দিই তাহলে আজকে আমার টোটাল ইনকাম হলো 500 টাকা, আলহামদুলিল্লাহ। যদিও আজকে পাঠাওয়ের মাধ্যমে তেমন রিকোয়েস্ট পাচ্ছিলাম না, কিন্তু তারপরেও ইন ড্রাইভ পোষায় দিতেছিল, রিকোয়েস্ট ভালোই আসতেছিল। যদি এই আন্দোলন না থাকতো তাহলে হয়তো 1000 টাকা ইনকাম কইরা বাসায় যেতে পারতাম। ভাই এসব আন্দোলন কইরা এখন কোনো লাভ নাই, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। দেশের অবস্থা খুব একটা ভালো না, এখন যার যার অবস্থানে চুপ থাইকা দেশের জন্য কাজ করা উচিত। যেখানে বিগত 20 বছর ধরে কষ্ট করে আইতাছেন সেখানে না হয় আরো 2-1টা বছর কষ্ট করতে হইব। আর আন্দোলনের নামে সাধারণ মানুষের ভোগান্তিকে আমি কখনোই সাপোর্ট করি না। তার উপর আবার শুনলাম তিতুমিরের ছাত্ররা নাকি ট্রেন আটকায় ট্রেনের উপর পাথর নিক্ষেপ করছে, এটার মধ্যে নাকি একটা শিশু রক্তাক্ত হয়েছে। এটা তো খুবই খারাপ কাজ করছে তারা। তো আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার দেশের পরিস্থিতিটা সুন্দর ও স্বাভাবিক হয়ে যায় এবং ছাত্রদের যাতে আল্লাহ বুঝ দান করে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, আবারও কালকে দেখা হবে ইনশাআল্লাহ, যদি কোনো আন্দোলন না থাকে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।